আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও আমি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই যে অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসের উপস্থাপনায় আছি আমি আব্দুল মুজিব, প্রভাষক অর্থনীতি বিভাগ, 5 ডিগ্রি ক্লাস। আজকে আমরা যেই বিষয়বস্তু নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে শ্রমবাজার, অর্থাৎ প্রথম পত্র অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা শিক্ষা শাখার অর্থনীতি প্রথম পত্রের বিষয়গুলো নিয়ে আজকে আমরা শ্রমবাজার সম্পর্কে আজকে হাজির হয়েছি। তো তোমরা এখানে এই প্রথম বর্ষ প্লাস দ্বিতীয় বর্ষ উভয়ই তোমরা এই ক্লাসটি অংশগ্রহণ করতে পারো। অংশগ্রহণ করলে অবশ্যই তোমরা সেখান থেকে লাভবান হবে, সুফল হবে। তো আশা করি তোমরা এখান থেকে খুব ভালো একটা ফলাফল পাবে। তো শুরু করি আমরা। আজকের বিষয়টি হচ্ছে শ্রমবাজার। আজকের বিষয় আমাদের হচ্ছে শ্রমবাজার। এই শ্রমবাজার এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা শ্রমের ধারণা, অর্থাৎ শ্রম কি। শ্রম আমাদের যে উৎপাদনের যে উপকরণ আছে, অর্থাৎ যে কোনো কিছু উৎপাদন করার জন্য যে সকল উপকরণগুলো প্রয়োজন হয়, যেমন উপকরণ যেগুলো মৌলিক, যে উপকরণগুলো হচ্ছে এই উপকরণের ভিতরে এই শ্রমটি হচ্ছে অন্যতম। মৌলিক উপকরণ হচ্ছে কয়টি? মৌলিক উপকরণ হচ্ছে 4টি। একটা হলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। অর্থাৎ এই অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ ভূমি, শ্রম অর্থাৎ দ্বিতীয় যে উপকরণটি আছে সেই উপকরণটির নাম হচ্ছে আমাদের শ্রম। এখন এই শ্রম কি? শ্রম বলতে আমরা কি বুঝি? আসলে সাধারণ অর্থে আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে কি, যে শ্রম হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রমটাই হচ্ছে আসলে শ্রম। অর্থাৎ যে কি বলি, যে আমরা কায়িক শ্রম অথবা মানসিক যে শ্রম পরিশ্রম করি আমরা, সেই পরিশ্রমটাকেই শ্রম বলে। কিন্তু অর্থনীতির ভাষায় এটার একটা অর্থটা হচ্ছে আসলে বিস্তৃত বা ব্যাপক আকারে ধারণ করে। যেমন আমরা যদি অর্থনীতির ভাষায় যদি আমরা এগুলা বুঝতে চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শ্রমটা কি হবে? আমাদের শ্রম হচ্ছে উৎপাদন এবং আয় উপার্জনের উদ্দেশ্যে। অর্থাৎ কি বললাম প্রথমে আমি, যে উৎপাদন এবং আয় উপার্জনের উদ্দেশ্যেই আহ, যে কোনো প্রকার শারীরিক এবং মানসিক পরিশ্রমকে শ্রম বলা হবে। এখানে মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে এখানে হয় উৎপাদন অথবা কি করতে হবে, এখানে আমাদের আয় বা উপার্জন করতে হবে। এই উপার্জনের উদ্দেশ্যেই যদি আমরা শারীরিক এবং মানসিক পরিশ্রম করি, তাহলে সেটাকে আমরা শ্রম হিসেবে গণ্য করব। পাশাপাশি আমরা এটাকে আরো অন্যভাবে আমরা বলতে পারি। যেমন আহ, অর্থাৎ একটা উদাহরণ হিসেবে যদি আমরা লক্ষ্য করে থাকি, যেমন একজন গায়ক সে টাকার বিনিময়ে গান করে। অর্থাৎ কোনো একটা কনসার্টে চলে গেল অথবা এরকম একটা অনুষ্ঠানে সে তার গান উপস্থাপন করলো, সেই ক্ষেত্রে তার উপার্জন হইল। তাহলে সেই গানটাকে, অর্থাৎ এই গায়কের যে গান, এটাকে আমরা কি বলবো, হিসেবে গণ্য করব। পক্ষান্তরে একজন ব্যক্তি যদি এমনিতে অর্থাৎ মনের আনন্দে যদি গান করে, কারো সামনে বা লোকালয়ে যদি গান করে, যার বিনিময়ে কোনো মূল্য থাকে না, অর্থাৎ বিনিময় মূল্য নেয় না, অর্থ উপার্জনে তার মুখ্য উদ্দেশ্য নয়, এরকম যদি হয়, তাহলে সেই গানটাকে আমরা কি বলবো না, শ্রম হিসেবে গণ্য করব না। অর্থাৎ অর্থনীতির ভাষায় কি হতে হবে, এখানে আয় উপার্জনের উদ্দেশ্যে অথবা উৎপাদনের উদ্দেশ্যে যে কোনো প্রকার শারীরিক এবং মানসিক পরিশ্রমকে আমরা শ্রম বলে থাকবো, অর্থাৎ শ্রম বলি। এখন এই শ্রম একটা হচ্ছে উৎপাদনশীল, একটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। হ্যাঁ, তাহলে এই উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল অর্থাৎ উৎপাদনের কারণে যে শ্রমগুলো হয় সেগুলো হচ্ছে আমরা উৎপাদনশীল শ্রম বলতে পারবো। আর অনুৎপাদনশীল যেগুলো হচ্ছে অর্থাৎ চোখে দেখা যায় না, উৎপাদন অর্থাৎ চোখে দেখা যায় না কিন্তু উপযোগিতা আছে, যেমন উকিলের পরামর্শ, ডাক্তারের সেবা, নার্সের সেবা, এগুলাকে আমরা কি বলবো, অনুৎপাদনশীল শ্রম আমরা বলে থাকি। এরপরে আসি আমরা যে শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের 2 নম্বর কন্ডিশন। তাহলে আমরা 1 নম্বর আমরা শিখলাম শ্রম কি। 2 নম্বর হচ্ছে শ্রমের
শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্য, প্রথমে যে কথাটি আমাদের শ্রমের বৈশিষ্ট্য আলোচনা করলে যে জিনিসটি আমাদের সামনে উপনীত হয় সেটা হচ্ছে শ্রম একটি জীবন্ত উপকরণ। শ্রম একটি জীবন্ত উপকরণ, অর্থাৎ শ্রমিক এবং শ্রমকে কখনোই কি অবিচ্ছেদ্য মানে আলাদা করা যায় না। অর্থাৎ একজন আহ, কি বলে যে শ্রমের যোগানটা আসলে মূলত কোথা থেকে আসে, তা শ্রমিক থেকে আসে। অর্থাৎ একজন শ্রমিক যতক্ষণ পর্যন্ত আহ, সে জীবিত থাকে, যতক্ষণ পর্যন্ত সে জীবিত থাকে যোগান করে। অর্থাৎ এখানে শ্রম এবং শ্রমিক কখনোই বিচ্ছিন্ন করা যায় না, আমরা বলে থাকি যে শ্রম অবিচ্ছিন্ন উপকরণ। তারপরে হচ্ছে শ্রম এটা ক্ষণস্থায়ী, অর্থাৎ এটা শ্রম এটা ক্ষণস্থায়ী একটি উপকরণ। ক্ষণস্থায়ী কিভাবে হয় দেখেন, এটা আপনি ইচ্ছে করলেই এটা সঞ্চয় করে রাখা যায় না। অর্থাৎ আমি শ্রম ইচ্ছে করলে কি করতে পারবো না, সঞ্চয় করে রাখতে পারবো না। কোনো কারণে অবহেলায় অথবা অন্য কোনো কারণে আমি যে সময়টাকে কি বলে স্পেন্ড করে ফেলি অর্থাৎ পাস করে ফেলি, সেই সময়টা কখনোই আর কি আসে না, ফিরে আসে না। সেই কারণে আমরা এটা বলি কি যে শ্রমটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি উপকরণ। তারপরে আমাদের শ্রমের গতিশীলতা, অর্থাৎ শ্রমটি হচ্ছে গতিশীল। শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায়, অর্থাৎ একটি স্থান থেকে স্থান অথবা পেশাগত যে পরিবর্তন, স্থানান্তর, স্থানান্তরটা কি, যেমন এক পেশা থেকে আরেক পেশা, এক জায়গা থেকে আরেক জায়গায় শ্রমের যে স্থানান্তর, এই স্থানান্তরিত হওয়াটাকে বলা হয় শ্রমের গতিশীলতা। এখন শ্রমটা কিন্তু গতিশীল। শ্রমটা কিভাবে গতিশীল, একজন শ্রমিক ইচ্ছে করলে সে তার শ্রমের শ্রম দেওয়ার যে স্থান অর্থাৎ স্থান চেঞ্জ করতে পারে। যেমন একটা আমি উদাহরণস্বরূপ যদি আমি বলি যে একজন ব্যক্তি মনে করলাম এক্স নিটওয়ারে সে কাজ করে, সে শ্রমের যোগান দেয়, সে শ্রমিক হিসেবে কাজ করে। এখন সেই বললো যে না, এখানে আমি অনেকদিন কাজ করেছি, এখন আমি পরবর্তীতে অন্য একটি কোম্পানিতে আমি চাকরি করব। তখন সে ইচ্ছে করলে ওয়াই একটি কোম্পানিতে বা নিটওয়ারে সে চলে গেল। সে এই যে যে স্থান পরিবর্তন হলো অর্থাৎ কাজের স্থান পরিবর্তন হয়ে গেল, সেটাকে আমরা মানে অর্থাৎ শ্রমের এটা গতিশীলতা বলবো, অর্থাৎ পরিবর্তনশীল, স্থান পরিবর্তনশীল। আবার কেউ মনে করি এটাকে বলতে পারি আমরা কাজের ধরন, অর্থাৎ শ্রমের যে ধরন এটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। কেউ মনে করি যে একজন রিক্সা চালায়, সে এটাকে চেঞ্জ করে যদি সে কৃষিকাজে মনোনীত হয় বা মনোনিবেশ করে, তখন কিন্তু সে তার কাজের ধরনটা কিন্তু এখানে চেঞ্জ করে ফেলতে পারে। অর্থাৎ এটাকেও আমরা কি বলবো, শ্রমের গতিশীলতা বলবো। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলবো কি শ্রম গতিশীল। তারপরে আমরা আসি নিয়োগকর্তার সাথে একটা দামের যে কি বলে শ্রমিকের শ্রমের যে মূল্য নির্ধারণ, এই নির্ধারণের পদ্ধতিটা কি। আসলে একটি প্রোডাক্ট যেভাবে মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি হয়, একটা দর নিয়ে অর্থাৎ একটা দাম নিয়ে কিন্তু একটা কষাকষি হয়। অর্থাৎ দাম নির্ধারণের ক্ষেত্রে একটা ক্রিয়া কাজ করে। এখানে কেউ দাম কম দিতে চায় আর সে যে বিক্রেতা সে দাম বেশি দামে বিক্রি করতে চায়। তাদের যে এই যে একটা কথোপকথন, এরপরে কি হয়, একটি নির্ধারিত দামে যে কোনো একটি পণ্য ক্রয় বিক্রয় করা হয়। ঠিক এই তদ্রূপ একজন শ্রমিক হচ্ছে একটা শ্রমের বিক্রেতা, একজন শ্রমিক হচ্ছে কি একজন শ্রমের বিক্রেতা, আর নিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতা। এখন এই যে যে শ্রমিক এবং কি বলে যে নিয়োগ নিয়োগ যে কর্মকর্তা বা নিয়োগকর্তা, ওনাদের সাথে শ্রমিকের সাথে এটা কি হয়, তার যে শ্রম, এই শ্রমের মূল্য নিয়ে এটা খুশি হয়। অর্থাৎ দাম নির্ধারণের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা তৈরি হয়, একটা কার্য মানে ক্রিয়া সম্পাদিত হয়, হওয়ার পরে কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমের একটা মূল্য নির্ধারিত হয়। এটা হলো নিয়োগ শ্রমের মূল্য নির্ধারণ প্রক্রিয়া। তারপরে হচ্ছে অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্ক হলো বিপরীতমুখী। অর্থাৎ এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। কি বললাম আমরা, যে অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগান, সেটা হচ্ছে শ্রমের যোগান বিপরীতমুখী। অধিক অর্থাৎ অধিক
অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগান হচ্ছে বিপরীতমুখী। সেই ক্ষেত্রে কি হবে? এটা কিভাবে হয় আমরা একটু লক্ষ্য করি একটি উদাহরণের সাথে। এটা বিষয়টা আসলে আমরা রেখাচিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। তারপরে আমরা এই জিনিসটি প্রথমে একে বোঝার চেষ্টা করি যে একজন শ্রমিক যখন তার মানে অধিক পরিমাণে শ্রমের মজুরি বৃদ্ধি পায় তখন সে আরাম আয়স বা এই স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ যেই বিষয়টি, এই বিষয়টিকে সে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে, অর্থাৎ আরাম আয়েশ থাকতে সে পছন্দ বেশি করে। তখন সেই ক্ষেত্রে তার যতটুকু প্রয়োজন সে ততটুকুর চেয়ে একটু বেশি করে শ্রমের যোগান দিয়ে তারপরে সে কি করে, সে গুরুত্ব দেয় কোথায়, আরাম, তার যে শারীরিক বা মানসিক যে আরাম আয়েশ, সেই আরাম আয়েশটাকে সে কি করে, সে প্রাধান্য দিয়ে থাকে। তখন সে পূর্বের তুলনায় সে ওই পরিমাণে যোগান আর মানে দাম বাড়ার সাথে সাথে যে দাম বাড়ার যে একটা টেন্ডেন্সি বা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে তার যে যোগানের যে বৃদ্ধির যে একটা প্রক্রিয়া সেটা অনেকটা কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার পরে কি হয়, তো অর্থাৎ দাম বাড়ার যে প্রক্রিয়া থাকে আর তার যে যোগানের যে প্রক্রিয়া সেটা তুলনামূলকভাবে দাম বাড়ার সাথে কমে যায়। অর্থাৎ দাম যতই বেশি বাড়তে থাকবে তার কাজের যে সময়টা, অর্থাৎ কাজের যে শ্রমের যে যোগানটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, একটা পর্যায়ে দেখা গেছে আগের স্থানেও চলে যেতে পারে। এই জিনিসটা যখন আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব তখন আমরা দেখি, একটু খেয়াল করি। আমরা এটা নিলাম মূল বিন্দু ওয়েস। আচ্ছা, এখন এটা হলো লেবার। প্রথমে আমরা খেয়াল করলাম এই ডব্লিউ নট লেবার, এতটুকু হলো মজুরি। এটাকে আমি আরেক সংক্ষেপে লিখি মজুরি, মজুরি, আর এটা হলো শ্রম। এতটুকু মজুরিতে সে এতটুকু পরিমাণ, একজন লেবার এতটুকু পরিমাণ সে কি করে, শ্রম বিনিয়োগ করে, শ্রমের যোগান দেয়। তখন যে মজুরি আরো বাড়লো, তার শ্রমের যোগানটা ধরে নিলাম W1 পর্যন্ত মজুরি হলো, তাহলে সেই ক্ষেত্রে তার শ্রমের যোগান আরো বেড়ে গেল। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে কি হলো, শ্রমের দাম বৃদ্ধির সাথে সাথে তার শ্রমের যোগানটাও বাড়লো। এখন অধিক পরিমাণে যদি তার দাম বেড়ে যায়, অর্থাৎ শ্রমের দামটা যদি অধিক পরিমাণে আসে, অতিরিক্ত আমরা ধরে নিলাম এখানে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে অর্থাৎ সে এই পর্যন্ত যে তার বলে যে কি টার্গেট, অর্থাৎ প্রত্যাশা, এই প্রত্যাশা আর প্রাপ্তি একসাথে মিলে গেল। মিলে যাওয়ার পরে কি হবে, তা আবার পুনরায় সে আর বেশি কাজ করবে না। সে কি করবে, তার শারীরিক আরাম আয়েশটাকে সে প্রাধান্য দিয়ে থাকবে। তখন আমরা এটা করে নিলাম O2, এটা আবার চলে আসলো কি এল পরিমাণ, অর্থাৎ ওয়েল পরিমাণ। এটাকে যখন আমরা এই বিন্দুগুলো যদি কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি তাহলে এই অর্থাৎ এটা হলো শ্রমের যোগান রেখা। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করি আমরা। এখন এখানে আমি চলে আসলাম এই বিষয়টিতে। বিষয়টি হচ্ছে আমরা প্রথমে লক্ষ্য করি যে লম্ব অক্ষটাকে কি বলা হয়, অর্থাৎ লম্ব অক্ষটা হচ্ছে ও ওয়াই অক্ষটা হচ্ছে ওয়েজ মজুরি এবং ভূমি অক্ষটা হচ্ছে লেবার বা শ্রম, অর্থাৎ শ্রমের যোগান। প্রাথমিক অবস্থায় শ্রমের দাম যখন ও ডব্লিউ নট হয়, অর্থাৎ এটা হচ্ছে কি প্রাথমিক অবস্থায় শ্রমের মজুরি, তখন শ্রমের যোগানটা হচ্ছে ও এল নট। প্রাথমিক অবস্থায় যখন ও ডব্লিউ নট হয় তখন শ্রমের যোগানটা হচ্ছে ও এল নট। এখন শ্রমের মূল্য যদি বাড়ে, একটা নির্দিষ্ট গতি অনুসারে যদি বাড়ে, তাহলে আমরা ধরে নিলাম কতটুকু বাড়লো, এতটুকু। পূর্বে ছিল ও ডব্লিউ নট, এখন হলো ও ডব্লিউ ওয়ান। সেই ক্ষেত্রে এই শ্রমের মজুরির সাথে সাথে তার যে যোগান, এই যোগানটাও দেখলাম আমরা সমহারেই বাড়লো। অর্থাৎ যে হারে আমাদের শ্রমের মজুরি বাড়লো, যোগানটা ঠিক সেই হারে বৃদ্ধি পেল। এরপরে যখন অধিক পরিমাণে শ্রমের মজুরি বৃদ্ধি পায়, তখন একজন শ্রমিক
সে লক্ষ্য করে যে তার যে প্রত্যাশা, অর্থাৎ একটা ফ্যামিলি চলার জন্য, অর্থাৎ তার যে জীবন ধারণ নির্বাহ করার জন্য যতটুকু প্রয়োজন এবং সঞ্চয় সহ একটা নির্দিষ্ট মাত্রায় তার ফিল আপ, অর্থাৎ এটা তার প্রত্যাশা এবং প্রাপ্তি যদি মিলে যায়, তারপরেও যদি তার ইনকাম সোর্সটা বৃদ্ধি পেয়ে থাকে, তখন অর্থাৎ তার যে মজুরিটা যদি বাড়ে, তখন সে কি করে, তখন সে শ্রমিক তার আরাম আয়েশ, অর্থাৎ আরাম আয়েশের ক্ষেত্রে সে অধিকতর গুরুত্ব দিয়ে থাকে। তখন এই মজুরি বৃদ্ধি করলেও সে ওই পরিমাণে বা ওই হারে তার শ্রমের যে যোগান, এই যোগানটা সে বৃদ্ধি করে না। তখন আস্তে আস্তে তার যোগানটা কি হয়, কমতে থাকে। আমরা ধরে নিলাম অধিক পরিমাণে শ্রমের যোগানটা বৃদ্ধি পেয়ে অর্থাৎ এই OW2 হয়, তখন আমরা লক্ষ্য করি ঠিক তার শ্রমের যে যোগানটা, এই যোগানটা কিন্তু আবার পুনরায় এই OL0 চলে আসে, অর্থাৎ এই পাশে যে আবার এখানে চলে আসলো। অর্থাৎ আমাদের যে শ্রমের কি বলে যে, অর্থাৎ যে শ্রমিকের যে চাহিদা যোগান রেখাটা, শ্রমের যে যোগান রেখাটা মূলত আসলে এরকম হয়, তাই না? অর্থাৎ আমরা সবসময় জানি যে দামের সাথে চাহিদার, দামের সাথে যে যোগানের যে সম্পর্ক, এটা সমমুখী সম্পর্ক। সেটা যত দাম বাড়বে তত কি করতে থাকে, তত পরিমাণটা বাড়তে থাকে, যত বাড়ুক ওইটাও পরিমাণটা বাড়ে। কিন্তু এই ঠিক এই অধিক যে শ্রমের যে মজুরি, এই অধিক পরিমাণে শ্রমের মজুরির সাথে আর শ্রমের যোগানের সাথে এরকম একটা বিপরীতমুখী সম্পর্ক আমরা লক্ষ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা এই শ্রম কি এবং শ্রমিকের মজুরির সাথে শ্রমের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করলাম। তারপরে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হলো কি যে শ্রমের অধিকতর মজুরির সাথে শ্রমের যে যোগান, এই যোগানের যে গ্রাফ, অর্থাৎ সেই যে রেখা, সেই চিত্রভিত্তিক ব্যাখ্যা, সেটা আমরা এখন দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা বাজার, অর্থাৎ শ্রম বাজার। সরি, উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম আমরা টপিকসে চলে আসি এখন। উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম, এটা আমরা একটু লক্ষ্য করি যে উৎপাদনশীল শ্রম অর্থাৎ ফিজিওক্রাট, এই ফিজিওক্রাটের মতবাদ অনুসারে অর্থাৎ ফিজিওক্রাট যে অর্থনীতিবিদগুলো আছে, এদের মতবাদ অনুসারে উৎপাদনশীল যে শ্রম, এগুলো হচ্ছে যে শ্রমের দ্বারা অতিরিক্ত কোনো কিছু, দৃশ্যমান অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করা হয়, সেগুলোকে বলা হবে উৎপাদনশীল শ্রম। আর যেগুলাতে অতিরিক্ত উৎপাদনশীল হবে না, সেগুলোকে বলা হবে, আমাদের অপরপক্ষে যে শ্রম দ্বারা অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করা হবে না, সেইগুলো হচ্ছে আমাদের অনুৎপাদনশীল শ্রম। তারপর ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ওনারা যে মতবাদটা দিয়েছেন, ওনারা মতবাদ দিয়েছেন হলো এরকম যে দৃশ্যমান, অর্থাৎ যে শ্রমের দ্বারা দৃশ্যমান কোনো কিছু উৎপাদন করা হয়, দৃশ্যমান দেখা যায় বস্তুগত, এরকম কোনো কিছু উৎপাদন করা হলে সেটাকে বলা হবে উৎপাদনশীল শ্রম। আর এটাকে আমরা হিসাবে বলতে পারি শ্রমের দ্বারা কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা, এই জাতীয় শ্রমগুলোকে বলা হবে দৃশ্যমান শ্রম অর্থাৎ উৎপাদনশীল শ্রম। আর যেগুলা দ্বারা দৃশ্যমান বা বস্তুগত কোনো কিছু উৎপাদন করা হয় না যে শ্রমের দ্বারা, সেটাকে বলা হবে অনুৎপাদনশীল শ্রম। যেমন
আমরা বলতে পারি একজন শিক্ষকের পাঠদান বা আহ, আহ, জ্ঞান চর্চা করা, অথবা একজন উকিলের পরামর্শ, একজন সেবিকা বা নার্সের সেবা, এগুলা আসলে উৎপাদনশীল নয়, অর্থাৎ চোখে দেখা যায় না অথবা দৃশ্যমান হয় না, সেগুলোকে আমরা বলবো কি অনুৎপাদনশীল শ্রম। আচ্ছা, এই গেল আমাদের শ্রমের ধারণা। এরপরে আসি আমরা মজুরি, অর্থাৎ শ্রমবাজার। শ্রমবাজার থেকে আসলে মজুরিটা চলে আসে। শ্রমবাজার কি? শ্রমবাজার হচ্ছে যে যে বাজারে, অর্থাৎ যে ব্যবস্থাপনায় একজন বা এক বা একাধিক শ্রমিকের যে মজুরি, এই মজুরি ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ একজন শ্রমের যে শ্রম, এই শ্রমের যোগানটাকে যখন ক্রয় বিক্রয় করা হবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ সময়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে একজন শ্রমিককে যা প্রদান করা হবে তাকে বলা হবে মজুরি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করি আমরা যে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট সময়, অথবা এখানে দুই ধরনের হতে পারে, এখানে সময়ের ভিত্তিতে শ্রম থাকতে পারে, আবার কর্ম মানে সময়ের ভিত্তিতে শ্রম আর কর্ম পদ্ধতি বা কর্মক্ষেত্র শ্রম, এই দুই ধরনের শ্রম আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি পেশাভিত্তিক যেটা শ্রম। আচ্ছা, তাহলে এটা নির্দিষ্ট সময়ে হতে পারে, অথবা একটা নির্দিষ্ট পরিমাণের ভিত্তিতেও একটা উৎপাদনের যে এটা কি বলি যে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মজুরি, এই ভিত্তিতেও আমাদের শ্রমের যে মজুরি, এই মজুরিটা নির্ধারণ হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সময়ের ভিত্তিতে একটা শ্রম বলা হবে, আর আরেকটা কি বলা হবে, একটা হলো সময়ের ভিত্তিতে শ্রম, আর একটা হলো দক্ষতার ভিত্তিতে শ্রম। আচ্ছা, এখন এই সময়ের ভিত্তিতে শ্রমটা কি? সময়ের ভিত্তিতে শ্রম বা সেই ক্ষেত্রে তার মজুরিটা কিরকম হয়? সময়ের ভিত্তিতে শ্রমটা হচ্ছে একজন শ্রমিককে যখন নির্দিষ্ট সময়ের ভিত্তিতে শ্রমের মূল্য দেওয়া হবে, যেমন 10 ঘন্টা প্রতিদিন সে 10 ঘন্টা করে কাজ করবে এবং মাসে তাকে 10,000 টাকা প্রদান করা হবে। এই চুক্তিতে যদি কেউ পরিশ্রম করে থাকে বা শ্রম দিয়ে থাকে, তখন সেটা হবে শ্রমের ভিত্তিতে মজুরি। আর পেশাগত বা দক্ষতাগত মজুরি কি হবে? দক্ষতাগত মজুরি হবে যে বলা হলো যে প্রতি একটি গার্মেন্টসের একজন পোশাক শ্রমিককে যদি বলা হয় প্রতি 5টি শার্ট তৈরি করার জন্য তাকে 100 টাকা করে প্রদান করা হবে। এখন মাসে সে যতগুলা শার্ট তৈরি করতে হবে, ঠিক এই অনুপাতে তাকে তার মজুরি বা মূল্য নির্ধারণ করা হবে, তখন সেটাকে বলা হবে দক্ষতাগত মজুরি। এটাকে আমরা আঞ্চলিক ভাষা আসলে প্রোডাকশন হিসেবে আমরা বিবেচিত, প্রোডাকশনের উপরে বেতন যেটাকে বলা হয়, অর্থাৎ উৎপাদনের ভিত্তিতে এই মজুরিটা নির্ধারণ করা হয়ে থাকে। তারপরে আসি প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি মজুরি কত প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, মজুরি প্রকারভেদ। মজুরির প্রকারভেদ। মজুরি হচ্ছে প্রধানত দুই প্রকার। মজুরি দুই প্রকার। এক, মজুরি হচ্ছে প্রধানত দুই প্রকার। এক, আর্থিক মজুরি। আর্থিক মজুরি। দুই, প্রকৃত মজুরি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা কি বুঝলাম
যে মজুরি হচ্ছে কত প্রকার? মজুরি হচ্ছে দুই প্রকার। এক, আর্থিক মজুরি। দুই, প্রকৃত মজুরি। তাহলে আর্থিক মজুরি কাকে বলে? আর্থিক মজুরি বলতে কি বোঝায়? আর্থিক মজুরিটা হচ্ছে একজন শ্রমিক সে একটি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ের ভিত্তিতে বা নির্দিষ্ট তার দক্ষতা প্রয়োগ করে দক্ষতার বিনিময়ে যে শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে একজন নিয়োগকর্তা হতে অর্থাৎ শ্রম নিয়োগ কর্মকর্তার কাছ থেকে যে পারিশ্রমিক লাভ করেন, আর্থিকভাবে যে পারিশ্রমিক লাভ করেন, সেটাকে বলা হবে আর্থিক মজুরি। অর্থাৎ তার শ্রম বিনিয়োগ করে তার শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে সে যে আর্থিক যে অর্থ লাভ করেন, যে আয় উপার্জিত হয়, সেটাকে বলা হবে আর্থিক মজুরি। পক্ষান্তরে প্রকৃত মজুরিটা হচ্ছে একজন শ্রমিক শুধুমাত্র সে মাসিক বেতনই লাভ করে না, মাসিক বেতনের সাথে সাথে সে আরো অন্যান্য অনেক সুবিধাও লাভ করে থাকে। এই যে যে অন্যান্য যে সুবিধা, এই অন্যান্য সুবিধা আর ওই যে যে আর্থিক যে মজুরি, এটার যোগ করলে যা হবে সেটা হলো প্রকৃত মজুরি। আমি বিষয়টি আরো বুঝাই। বিষয়টি হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, একজন শ্রমিক সে একটি গার্মেন্টসে সে 10,000 টাকা মাসিক বেতনে চাকরি করে, তাহলে সেই ক্ষেত্রে তার আর্থিক যে মজুরি, এই মজুরি হবে 10,000 টাকা। আবার আরেকজন ব্যক্তি, কর্মচারী বা শ্রমিক, সে 10,000 টাকা বেতনে চাকরি করে, মাসিক 10,000 টাকা বেতনে চাকরি করে, পাশাপাশি তার যে ট্রান্সপোর্টের যে ব্যবস্থা, এই ট্রান্সপোর্ট এর ব্যবস্থাটা অর্থাৎ গার্মেন্টস কর্তৃপক্ষ তার এটা ব্যবস্থা করেছেন। যদি সে এই ট্রান্সপোর্ট সে ব্যবহার না করতো, তাহলে সে তার প্রতি মাসে তার 500 টাকা খরচ হইতো। তাহলে সেই ক্ষেত্রে তার এই আর্থিক সুবিধাটা এখানে গ্রহণযোগ্য, অর্থাৎ আর্থিক সুবিধাটা একটা অতিরিক্ত আর্থিক সুবিধা পেল। আচ্ছা, তারপরে দুপুরে এই শ্রমিকদের জন্য লাঞ্চ বাবদ 50 টাকা বা 100 টাকা, ধরে নিলাম আমি 50 টাকা, এটাও তার একটা গার্মেন্টস কর্তৃক একটা সুবিধা। পাশাপাশি ছেলে মেয়েদের শিক্ষা করার জন্য অর্থাৎ শিক্ষা দেওয়ার জন্য ওই গার্মেন্টস কর্তৃক একটা কি বলে যে প্রাইমারি স্কুলের একটা প্রাইমারি স্কুলের মতো, অর্থাৎ প্রাইমারি স্কুলের ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ প্রাইমারি যে এডুকেশন এটার ব্যবস্থা করা। যদি সে এইখানে না মানে শিশুকে যদি এইখানে না পড়ায়, যদি আরেক জায়গাতে পড়াইতো, তাহলে সেই ক্ষেত্রে তাকে প্রতি মাসে হয়তো বা 500-1,000 টাকা খরচ করতে হইতো। এই যে যে সুবিধা, এটা ছাড়াও স্বাস্থ্যগত কিছু সুবিধা প্রদান করে থাকে, অর্থাৎ শ্রমিকদের জন্য যে হাসপাতালের যে ট্রিটমেন্টগুলো, এগুলোর ব্যবস্থা করা। এই যে যে আনুষঙ্গিক যে সুবিধাগুলো আছে, এই আনুষঙ্গিক যে সুবিধার ভ্যালু, অর্থাৎ এগুলাকে যদি আমরা মূল্য নির্ধারণ করে যদি আমরা এই যে আর্থিক মজুরির সাথে যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই একটা ফিগার পাবো সেটাকে বলা হবে প্রকৃত মজুরি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই আর্থিক মজুরি যদি হয় ডব্লিউ ওএস, তাহলে প্রকৃত মজুরি হবে কি ওএস প্লাস আনুষঙ্গিক অন্যান্য সুবিধা। এটাকে আমরা এখন আমরা পি হিসেবে ব্যবহার করতে পারি, আমরা অন্যান্য যে চলক হিসেবে আমরা ব্যবহার করে নিতে পারি। আচ্ছা, এখন এই যে যে মূল্য নির্ধারণ, প্রিয় শিক্ষার্থীরা, এই যে মূল্য নির্ধারণ, এটাকে যদি আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ এটাকে যদি আমি ধরি ডিমান্ড অফ লেবার, আর এটাকে যদি আমি সাপ্লাই অফ লেবার, এটাকে যদি আমরা দুইটা কার্ভ যদি এখানে হয়, আমরা ধরে নিলাম এটা ডিমান্ড অফ লেবার, আর এটা হলো এটা কি ডিমান্ড, অর্থাৎ এক্স ওয়াই অক্ষটাকে ডিমান্ড ধরলাম, এটাকে এক্স অক্ষটাকে আমরা লেবার হিসেবে আমরা গণ্য করলাম। তাহলে সেই ক্ষেত্রে মজুরিটা নির্ধারণ হবে এই যে যে চাহিদা, অর্থাৎ শ্রমের যে চাহিদা এবং শ্রমের যে যোগান, এই যোগান পরস্পর এই বিন্দুতে ছেদ করলে এখানে ইকুইলিব্রিয়াম তৈরি হলো। সেই ক্ষেত্রে এটা হলো আমাদের কি বলে যে শ্রমের ভ্যালু, অর্থাৎ আর এটা হলো শ্রমের পরিমাণ। অর্থাৎ এই ক্ষেত্রে হলো ওপি হলো আমার কি শ্রমের দাম, এবং ও কিউ হলো আমার শ্রমের পরিমাণ, অর্থাৎ এতটুকু পরিমাণ শ্রম দ্বারা, এতটুকু মূল্য দ্বারা এতটুকু পরিমাণ শ্রম পাওয়া যাবে।
এটা হলো আমাদের শ্রম নির্ধারণের একটি চিত্র। এরপরে আসি আমরা এখন এখান থেকে আমরা কিছু প্রশ্ন সলিউশন করতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন কি বলে যে এমসিকিউ, অর্থাৎ সিম্পল এমসিকিউ কিছু আমরা নিয়ে আলোচনা করব, যেটা বিগত সালগুলোতে আসছে সেগুলো বিষয়ে আলোচনা করব। এই আলোচনাগুলো একটু খেয়াল করি। আমরা বলছে আর্থিক মজুরি স্থির থেকে দাম বাড়লে প্রকৃত মজুরি, আর্থিক মজুরি স্থির থেকে দাম স্তর বাড়লে প্রকৃত মজুরি কিরূপ পরিবর্তন ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করি, আমরা বলছি যে আর্থিক মজুরি স্থির। আমরা এই যে মজুরিটা পাবো এই মজুরিটা স্থির, অর্থাৎ এখানে বলা হয়েছে একজন ব্যক্তির যদি 10,000 টাকা তার মাসিক ইনকাম থাকে, এখন দাম স্তরটা যদি বৃদ্ধি পায়, পিটা যদি বাড়ে, অর্থাৎ দাম স্তর বলতে গেলে শাকসবজি, মাছ, চাল, ডাল, তেল বা যে আমরা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলোর দামটা যদি বাড়লো, তাহলে তাহলে বলছে দাম স্তর পরিবর্তন যে প্রকৃত যে মজুরির পরিবর্তনটা ঘটবে কি রকম। আসলে এই যে তার যে মজুরিটা আছে এটা তো আর বৃদ্ধি পায় না, বলছে এটাই থেকে দিয়ে দাম স্তর পাবে, তাহলে সেই ক্ষেত্রে তার যে প্রকৃত মজুরি এটা হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকবে না পরিমাপ করা যায় না, সেটা অবশ্যই হ্রাস পাবে। কারণটা কি, দাম স্তরের সাথে তার মজুরি, অর্থাৎ আগে এই 10,000 টাকা দিয়ে সে যত একক পণ্য ক্রয় বিক্রয় করতে পারত, দাম বৃদ্ধির ফলে তার চেয়ে অনেক কম পরিমাণে সে ক্রয় করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রকৃত যে মজুরিটা কি হবে, হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখি 2018 সালে সিলেট বোর্ডে আসছে শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয়, শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয় তাকে কি বলা হয়, সেবার বিনিময়ে, অর্থাৎ সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয় সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে মজুরি। এটা মজুরি। তারপরে আমরা এই রকমের একটা চিত্র আমরা লক্ষ্য করি। এই যে একটু আগে আমরা যে বিষয়টা পড়াইলাম এই বিষয় সম্বন্ধে একটা আসছে, সেটা ঢাকা বোর্ড 2017 সালে আসছে, ওয়েজ। আর এখানে শ্রম নিয়োগের পরিমাণ দেখানো হচ্ছে, অর্থাৎ ডব্লিউপি দাম স্তর এবং ওয়েজ। এটা হচ্ছে আমার ডিএল কার্ভ, অর্থাৎ লেবার কি বলে যে লেবারের চাহিদা, যে শ্রমের চাহিদা রেখা। আর এটা হচ্ছে শ্রমের যোগান রেখা, শ্রমের যোগান রেখা। এইখানে এই রকমের একটা ক্রস কানেকশন দেওয়া আছে এইখানে। আচ্ছা যাই হোক, এটা হলো ডব্লিউ, এখানে বিন্দুটার নাম হচ্ছে এন, এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট অর্থাৎ ই পয়েন্ট, আর এখানে এন নট 0। এইখানে বলা হচ্ছে শ্রমের যোগান এন নট বিন্দুতে নির্ধারিত হলে সর্বপ্রথম কি হবে, অর্থাৎ এইখানে খেয়াল করি আমরা, এখানে আমাদের বলছে যে এন বিন্দুতে যদি আমাদের শ্রম নির্ধারিত হয়, এই এন নট বিন্দুতে, এই এন নট হলো আমাদের শ্রমের কি, আমাদের শ্রম নিয়োগের পরিমাণ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এতটুকু হলো আমার যোগান, কিন্তু এতটুকু হলো আমার কি, চাহিদা। অর্থাৎ যোগান কম, চাহিদা বেশি। ভালো করে খেয়াল করি, এতটুকু পরিমাণে অর্থাৎ ও এন নট পরিমাণে যদি আমার মানে নির্ধারণ থাকে শ্রমের বিনিয়োগের পরিমাণটা, অর্থাৎ শ্রম নিয়োগের পরিমাণটা যদি নির্ধারণ থাকে এতটুকু, তাহলে সেই ক্ষেত্রে আমার বলছে যে সর্বপ্রথমে কি করবে,
সর্বপ্রথমেই আমার মজুরি বৃদ্ধি করবে, কেননা এতটুকু পরিমাণ, এটা কি রেখা, এটা হলো যোগান রেখা, তাহলে এই বিন্দু অনুসারে এতটুকু হলো আমার যোগান, আর চাহিদা কতটুকু, এই বিন্দু অনুসারে চাহিদা রেখা কই পাওয়া যায়, এইখানে পাওয়া যায়, এটা হলো আমার চাহিদা রেখা। তাহলে এতটুকু হলো আমার যোগান, এতটুকু হলো আমার চাহিদা, তাহলে যোগানের চেয়ে চাহিদাটা অনেক বেশি, কতটুকু বেশি, এতটুকু পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে আমার মজুরিটা অটোমেটিক বৃদ্ধি পাবে। অর্থাৎ মজুরি বৃদ্ধির সাথে সাথে আমাদের মজুরির যোগানটাও আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়ার পরে একটা পর্যায়ে এখানে থাকলে সেখানে ভারসাম্য তৈরি হয়ে যাবে, অর্থাৎ ওই বিন্দুতে শ্রমের যোগান এবং চাহিদা পরস্পর সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরেও দেখি এটা মাদ্রাসা বোর্ডে আসছে, একজন শ্রমিক একটি শার্ট সেলাই করার জন্য 300 টাকা মজুরি পায়, সে প্রতিদিন 4টি শার্ট সেলাই করতে পারে, এক্ষেত্রে তার কর্মভিত্তিক মজুরি কত হবে? অর্থাৎ কর্মভিত্তিক মজুরি হবে কত টাকা, অর্থাৎ সে একজন ব্যক্তি, সে 300 টাকা কি পায়, একটি শার্ট সেলাই করে 300 টাকা পায়, সে 4টি শার্ট সেলাই করতে পারে, সেই ক্ষেত্রে 3 4 1200 টাকা সে তার মজুরি লাভ করবে, সেটা কর্মভিত্তিক তার মজুরি হবে। আচ্ছা, মূল্য হ্রাসের পরে এটা আসছে হলো রাজশাহী বোর্ড 2017, মূল্য হ্রাস বৃদ্ধির কারণে কোনটির পরিবর্তন ঘটে? অর্থাৎ মূল্য হ্রাস অথবা বৃদ্ধির ক্ষেত্রে কোনটি পরিবর্তন ঘটে থাকে? মূল্য হ্রাস বলতে গেলে অর্থাৎ দাম স্তরটা যদি বাড়ে অথবা কমে, সেই ক্ষেত্রে আমার কোনটি পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় প্রকৃত মজুরিটার পরিবর্তন ঘটে থাকে। অর্থাৎ আর্থিক মজুরি যেটা, আর্থিক মজুরি বলতে শুধু কাজের বিনিময়ে যত টাকা আমি পাই সেটা হলো আর্থিক মজুরি। ওই যে আমরা বললাম 10,000 টাকা যদি একজন ব্যক্তির যদি মজুরি হয়ে থাকে, অর্থাৎ মাসিক বেতনে সে চাকরি করে, সেটা হলো 10,000 টাকা। আর প্রকৃত মজুরিটা হচ্ছে এই 10,000 টাকা দিয়ে সে আরো কি কি সুবিধা ভোগ করতে পারে, অথবা এই 10,000 টাকা দিয়ে সে কত একক পণ্য সামগ্রী, তার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা দরকার পড়ে সেগুলা কতটুকু সে ক্রয় করতে পারে, এইটুকু বলা হবে কি তার প্রকৃত মজুরি। এখন দাম যদি বাড়ে অথবা কমে, সেই ক্ষেত্রে প্রকৃত মজুরি পরিবর্তন ঘটে। অর্থাৎ দামের সাথে প্রকৃত মজুরির সাথে একটা সম্পর্ক আর্থিক সাথে। প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা আজকে ক্লাসটা হয়তো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।